আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে 12টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার তিনি এই সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে। এই নিষেধাজ্ঞার মধ্যে নিজের প্রথম মেয়াদের অন্যতম বিতর্কিত পদক্ষেপের পুনরাবৃত্তি ঘটালেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকরা। এছাড়া ট্রাম্প আরও 7টি দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। হোয়াইট হাউস জানিয়েছে উভয় নিষেধাজ্ঞা আগামী সোমবার থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, কলোরাডোতে ইহুদিদের একটি র্যালিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন। কলোরাডোর বোল্ডারে স্থানীয় সময়ে গত রোববার দুপুরের ওই ঘটনায় হামলাকারীকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। তিনি একজন মিশরীয় নাগরিক। এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ট্রাম্প ওই ঘটনার কথা উল্লেখ করলেও নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোয় মিশরের নাম নেই। এছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। আর এই ফোন আলাপটি হয়েছে সম্প্রতি রাশিয়ার ভেতরে ইউক্রেনের সাহসী ড্রোন হামলার পর। এই হামলায় রাশিয়ার বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করেছিল ইউক্রেন। ট্রাম্প বলেন, এই হামলা ও অন্যান্য আক্রমণ নিয়ে পুতিনের সঙ্গে তার 75 মিনিটের আলাপ হয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা রাশিয়ার ডেরায় থাকা বিমানগুলোর ওপর ইউক্রেনের হামলা এবং উভয় পক্ষের আরও কয়েকটি হামলা নিয়ে আলোচনা করেছি। আলাপটি ভালো ছিল, তবে এমন নয় যে এই আলাপ থেকেই তাৎক্ষণিক শান্তি আসবে। তিনি আরও লিখেছেন, প্রেসিডেন্ট পুতিন খুব দৃঢ়ভাবে বলেছেন বিমান ঘাঁটির সাম্প্রতিক হামলার জবাব তাকে দিতেই হবে। ট্রাম্প জানান, আলোচনায় ইরান প্রসঙ্গ এসেছে, বিশেষ করে তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে তার চলমান উদ্যোগ প্রসঙ্গে। গত রোববার রাশিয়ার কয়েকটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের গোয়েন্দারা। এতে রাশিয়ার কমপক্ষে 40টি বোমারু বিমান ধ্বংস হয়েছে। এই হামলা ইউক্রেন যুদ্ধে এ যাবৎকালে রাশিয়ার সবচেয়ে বড় ক্ষতি। রাশিয়ার ভেতর থেকে কম দামি ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়, যে কারণে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোনগুলো শনাক্ত করতে পারেনি। তিনি লেখেন, আমরা ইরান নিয়েও আলোচনা করেছি এবং এই বিষয়ে সময় শেষ হয়ে আসছে। তাদের পারমাণবিক অস্ত্র সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। আমি প্রেসিডেন্ট পুতিনকে স্পষ্ট করে বলেছি, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না। এ বিষয়ে আমরা দুজনই একমত। ট্রাম্প আরও বলেন, পুতিন ইরান সংক্রান্ত আলোচনায় অংশ নিতে ইচ্ছুক এবং তা দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হতে পারে বলে তিনি জানিয়েছেন। নরেন্দ্র মোদীকে বেনিয়ামিন নেতানিয়াহুর টেমু ভার্সন বলে ব্যঙ্গ করেছেন পাকিস্তানের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, মোদী হচ্ছেন নেতানিয়াহুর মতো, তবে কম দামি বা সস্তা সংস্করণ। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তান পিপলস পার্টির এই নেতা এই মন্তব্য করেন। একই সঙ্গে মোদীকে কাশ্মীরের কসাই হিসেবেও আখ্যায়িত করেন তিনি। মূলত টেমু হচ্ছে চীনের জনপ্রিয় একটি অনলাইন মার্কেট প্লেস, যেখানে খুব কম দামে পণ্য পাওয়া যায়, কিন্তু অনেক সময় সেগুলো নকল বা নিম্নমানের পণ্য হয়ে থাকে, যে কারণে বিলওয়াল ভুট্টো মোদীকে ব্যঙ্গ করে নেতানিয়াহুর টেমু ভার্সন বলেছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম বলছে, জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিলওয়াল বলেন, মোদী হচ্ছে নেতানিয়াহুর মতো, তবে কম দামি সংস্করণ, যেমনটা টেমুতে পাওয়া যায়। আমরা ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা নেতানিয়াহুর মতো নেতিবাচক উদাহরণ অনুসরণ না করে। ভারত ইসরায়েলের খারাপ দৃষ্টান্ত অনুসরণ করছে। মোদীকে কাশ্মীরের কসাই আখ্যায়িত করে বিলওয়াল বলেন, মোদী কাশ্মীরের মতো সিন্ধু উপত্যকাতেও একই রকম দমন নীতির চেষ্টা করছেন। একই অনুষ্ঠানে বিলওয়াল বলেন, পাকিস্তান ও ভারতের গোয়েন্দা সংস্থা ISI এবং যদি একসাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে, তবে দক্ষিণ এশিয়ায় উল্লেখযোগ্য হারে সন্ত্রাস কমানো সম্ভব। তিনি বলেন, যদি এই দুই দেশের সংস্থা একসাথে বসে কাজ করে, তাহলে ভারতের মাটিতে এবং পাকিস্তানে বসেও সন্ত্রাস অনেক কমে যাবে। বিলওয়াল বলেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাত আশঙ্কা এখনও বিদ্যমান, তাই আন্তর্জাতিক সম্প্রদায় সক্রিয় সম্পৃক্ততা জরুরি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪ শতাধিক। এতে করে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ৫৪,৬০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত ১৮ই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ৪,৩৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আনাদুলো বলছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫৪,৬৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৭টি লাশ হাসপাতালে আনা হয়েছে। একই সময় আহত হয়েছেন আরও ৪৪০ জন। ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,২৫,৩৪১ জনে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছতে পারছেন না। জানুয়ারিতে যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি হয়েছিল তা ১৮ই মার্চে বাতিল করে ইসরায়েল আবারও হামলা শুরু করে। এরপর থেকে গাজায় বিমান ও স্থলপথে হামলা আরও তীব্র হয়। গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৪,৩৩৫ ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ১৩,৩৩০ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলায় চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৯০% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া অবরুদ্ধ গাজা ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। গাজা উপত্যকায় চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ডের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ট্রিনিটি কলেজ ডাবলিন। বিশ্ববিদ্যালয়টির বোর্ড বুধবার শিক্ষার্থীদের এক মেইলে জানায়, তারা একটি বিশেষ টাস্ক ফোর্সের সুপারিশ গ্রহণ করেছে এবং সে অনুযায়ী ইসরায়েল রাষ্ট্র দেশটির সব বিশ্ববিদ্যালয় ও ইসরায়েল ভিত্তিক কোম্পানির সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করা হবে। বোর্ড চেয়ারম্যান পল ফারেল সই করা ওই ইমেইলে বলা হয়েছে, এই সিদ্ধান্ত গাজায় আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের লঙ্ঘন চলা পর্যন্ত কার্যকর থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মিডল ডাবলিনে তাদের ক্যাম্পাসের একটি অংশ গত বছর শিক্ষার্থীদের ৫ দিনের অবরোধের মুখে পড়েছিল। গাজায় ইসরায়েলের কার্যক্রমের প্রতিবাদে সেই অবরোধ করা হয়েছিল। এরপর এই টাস্কফোর্স গঠন করা হয়। বিশ্ববিদ্যালয় বোর্ডের গ্রহণ করা টাস্কফোর্সের সুপারিশগুলো হলো, ইসরায়েল ভিত্তিক সব কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার, ভবিষ্যতে ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে সরবরাহ চুক্তি না করা এবং কোনো নতুন বাণিজ্যিক সম্পর্ক না করা। বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, তারা ইসরায়েলের কোনো বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে শিক্ষার্থী বিনিময় চুক্তি করবে না। ইউরোপীয় ইউনিয়নের শিক্ষা বিনিময় কর্মসূচির অধীনে বর্তমানে ট্রিনিটি কলেজ ডাবলিনের সঙ্গে ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে দুটি চুক্তি রয়েছে। এই ঘোষণার পর চুক্তি দুটি বাতিল হয়ে গেল। এদিকে গাজার অভুক্ত মানুষের জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ত্রাণবাহী জাহাজ নিজেদের সমুদ্র সীমায় প্রবেশ করতে দেবে না ইসরায়েল। গত রোববার ইটালির সিসিলি দ্বীপ থেকে সংগঠনটির ত্রাণবাহী জাহাজ মেডলানে চড়ে রওনা হয়েছেন গ্রেটা থুনবার্গ সহ ১১ মানবাধিকার কর্মী। আগামী শনিবার জাহাজটি গাজা উপকূলে পৌঁছানোর কথা রয়েছে। এক সংবাদ সম্মেলনে ফ্রিডম ফ্লোটিলা সম্পর্কে প্রশ্ন করা হলে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেরিন বলেন, ইসরায়েলি সামুদ্রিক অঞ্চল ও সমুদ্র সীমা রক্ষার জন্য নৌবাহিনী দিনরাত কাজ করছে। এক্ষেত্রে আমরাও প্রস্তুত। গত কয়েক বছরে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেব। ২০১০ সালে তুরস্ক থেকে গাজার জন্য ত্রাণ নিয়ে যাওয়া জাহাজে হামলা চালিয়ে ৯ মানবাধিকার কর্মীকে হত্যা করেছিল ইসরায়েলিরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম শিরোপা জয় উদযাপন করতে গিয়ে পদদলিত হয়ে ১১ জন মারা গেছেন। বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে এই পদদলনের ঘটনা ঘটে। এতে আরও অনেকেই আহত হয়েছেন। আহতদের স্থানীয় বাউরিং হাসপাতালে ভর্তি করা হয়। প্রিয় দলের খেলোয়াড়দের কাছ থেকে দেখার আশায় বিরাট কোহলির দলের হাজার হাজার সমর্থক চিন্নাস্বামী স্টেডিয়ামের আশেপাশে ভিড় করেন। এতে বিশৃঙ্খলা তৈরি হয় এবং একাধিক প্রবেশপথে ভিড়ের চাপে নিয়ন্ত্রণ হারায় পুলিশ। পরে পরিস্থিতি সামাল দিতে লাঠিপেটা করা হয়। ঘটনার শোক জানিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার এক বিবৃতিতে বলেন, আরসিবির জয় উদযাপন করতে গিয়ে এমন প্রাণঘাতী ঘটনা খুবই দুঃখজনক। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। খেলার প্রতি ভালোবাসা ভালো, কিন্তু জীবনের চেয়ে বড় কিছুই নয়। স্টেডিয়ামে খেলোয়াড়দের সংবর্ধনা দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন, কিন্তু অনেক সমর্থক টিকিট ছাড়াই প্রবেশের চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকে দেয়াল বেয়ে উঠেও ঢোকার চেষ্টা করেন। নগর জুড়ে স্টেডিয়ামে খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রভাব পড়েছে। মেট্রো স্টেশনগুলোতেও উপচে পড়া ভিড়ে বিশৃঙ্খলা তৈরি হয়। এই পরিস্থিতিতে বেঙ্গালুরুর এসডি রোড, ইন্দিরানগর এবং ট্রিনিটি স্টেশনগুলোতে যাত্রীদের ট্রেনে না ওঠার জন্য বারবার অনুরোধ করা হয়েছে। জনসমাগম সামাল দিতে ব্যর্থ হওয়ায় প্রশাসনের সমালোচনা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন বিশাল ভিড় সামলাতে আরও আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল।
আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।